আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। সিলেটের ভোলাগঞ্জের পর্যটন স্পট সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে রাত থেকেই অভিযান শুরু করেছে প্রশাসন। অভিযানে ভোলাগঞ্জের কালাইরাগ এলাকা থেকে জব্দ করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। এর আগে রাতে এক বৈঠকে জেলা ও বিভাগীয় প্রশাসনের সমন্বয়ে জব্দকৃত পাথর পুনরায় আগের স্থানে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাতভর সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মহাসড়কে বিশেষ তল্লাশি চালিয়ে পাথরবাহী অসংখ্য ট্রাক আটক করা হয়েছে। পাথর উদ্ধারের অভিযান শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা। বৈঠকে পাশাপাশি লুটে জড়িতদের গ্রেফতার সহ আরও কয়েকটি সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কুড়িগ্রামের বেশ কয়েকটি অঞ্চলে। জেলার তিস্তা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদ সহ সবকটি নদ নদীর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে ফসলি জমি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে 55 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এছাড়া জেলার তিস্তা নদীর কাউনিয়া পয়েন্ট এবং ব্রহ্মপুত্র নদের 3টি পয়েন্টও বাড়ছে পানি। এদিকে তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের বন্যার পরিস্থিতি চরম অবনতি হয়েছে। এতে নতুন করে প্রায় 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার একরামুল হক সম্রাট। জেলার নদ নদীর পানি বেড়েছে, তো বন্যার আশঙ্কা কতটুকু দেখছেন, সেই সাথে এরই মধ্যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কতটুকু বিপদ সামনে দেখছেন? হ্যাঁ জি রেদওয়ানা, আপনি যেটি বলছেন, আসলে কুড়িগ্রাম বন্যা প্রবণ একটি জেলা। প্রতি বছরে 2 থেকে 4, 5 দফা, 6 দফা বন্যা হয়। আমরা এরই মধ্যে দেখেছি যে কুড়িগ্রামে ইতিমধ্যে 3 দফা বন্যা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদে পানি বৃদ্ধি হওয়ার কারণে এই বন্যাটি হয়ে আসছে। তো আমরা গত 15 দিন থেকে দেখছি যে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছিল, কিন্তু বিপদসীমা অতিক্রম করেনি। কিন্তু গত রাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রায় 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু আজ সকাল 6টায় আমরা যেটি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু এরই মধ্যে সকাল 9টায় আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড যে এখন আরও 1 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে 6 সেন্টিমিটার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে এবং ধরলা নদীর সেতু পয়েন্টেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে এইসব নদ নদীর তীরবর্তী প্রায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। প্রায় 7 থেকে 8,000 মানুষ এখন পানিবন্দী। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন, এদিকে আবার তিস্তা নদীর দলদলিয়া ইউনিয়নে নদী ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি সদর উপজেলার হলখানা ইউনিয়নের সাতকালোয়া এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। কিন্তু এই যে ক্ষতিগ্রস্ত যে কৃষকরা, যারা এখন তাদের ফসল বিভিন্ন ধরনের রোপা আমন, সেই সাথে কর্তন করেনি, অর্ধেক পাট এখনও রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি, ঢেঁড়স, পটল, মরিচ, এগুলো প্রায় কৃষি বিভাগ আমাকে জানিয়েছে, কুড়িগ্রাম কৃষি বিভাগের উপপরিচালক ডক্টর আব্দুল মামুন, তিনি বলেছেন ইতিমধ্যে 315 হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এখানকার কৃষকরা অনেক দুশ্চিন্তায় আছেন। পানি যদি দ্রুত নেমে না যায় তাহলে এসব মানুষ অনেক কষ্টে পতিত হবে। তো ত্রাণের কথা যদি বলি, এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে কিংবা সরকারি বেসরকারি পর্যায়ে কোনো ত্রাণ তৎপরতার কোনো খবর পাওয়া যায়নি। তো আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন, আজকের পরে রাত থেকে হয়তোবা পানি বিপদসীমার নিচে নেমে যেতে পারে, পানি কমতে পারে। তো রিদওয়ানা, এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সম্রাট, ধন্যবাদ আপনাকে। গত কয়েকদিনে টানা বৃষ্টির জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে ঢাকার ধামরাই এবং গাজীপুরের কালিয়াকৈরের বাসিন্দারা। ধামরাই পৌরসভায় পানিবন্দী অবস্থায় বসবাস করছে 3 শতাধিক পরিবার। কালিয়াকৈরের কলাবাঁধা এলাকায় জমে থাকা পানিতে কারখানার দূষিত বর্জ্য মেশায় অসহনীয় ভোগান্তিতে এলাকাবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ।
ঢাকার ধামরাইয়ের ৯ নম্বর ওয়ার্ডের তালতলা কমিশনার মোড় থেকে ছোট চন্দ্রাইল হয়ে ঢাকা আরিচা মহাসড়ক পর্যন্ত দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এলাকাটিতে রয়েছে ৩টি স্কুল ও একটি মাদ্রাসা। প্রতিদিন ময়লা পানি মারিয়ে স্কুলে যাতায়াত করায় অনেক শিক্ষার্থী হারাচ্ছে পড়াশোনার আগ্রহ। বাড়ছে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানালেও জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। আমাদের এই রাস্তায় 12 মাসই পানি থাকে, স্কুলে আসতে অসুবিধা হয়, বাচ্চারা স্কুলে যেতে চায় না এবং পায়ে ঘাও হয়ে যায় এই জলের কারণে। এই পানি থেকে ঠান্ডা, জ্বর, কাশি, শরীরে ইনফেকশন হয়ে গেছে। গত 3 বছর যাবত এই পানি শুকায় না। পানিটা যেখানে নিষ্কাশন হবে সে কোনো ব্যবস্থা করে নাই। তারা আইসা দেখছে, দেখে কোনো কার্যকর কোনো পদক্ষেপ তারা নেয় নাই। গাজীপুরের কালিয়াকৈরের কলাবাধা এলাকায় বৃষ্টি ও কারখানার দূষিত বর্জ্যের পানিতে জলাবদ্ধতায় নাকাল এলাকাবাসী। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শিল্প কারখানার দূষিত বর্জ্যের পানি স্থানীয় খালে গিয়ে পড়ে। বৃষ্টিতে খাল তলিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। হুমকির মুখে জনস্বাস্থ্য। গার্মেন্টস শ্রমিক, তাদের লাঞ্চ টাইমে অনেক অসুবিধা হয়, মানে চলাচলে অনেক অসুবিধা হয়। এটা বৃষ্টি হলে এক মাজা পানি হয়ে যায়, আর একদিন বৃষ্টি হলে 3 দিন ঘরে বয়ে থাকানো লাগে। রে ভাই সোজা মনে হয় একবারে বন্যার মতো যায় বৃষ্টি নামলে পারে। জনদুর্ভোগের বিষয়ে অবহিত বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। অনেক সময় অনেক প্রতিষ্ঠান তারা ইটিপি গুলো বন্ধ রেখে যথাযথভাবে চালাচ্ছে না বা বন্ধ রাখছে, এগুলো আমাদের নলেজে যখনই আসে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবার শঙ্কা স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। দেশে উদ্বেগজনক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। রাজধানীতে প্রতিদিন গড়ে অন্তত 40 থেকে 50টি তালাক হচ্ছে। 2020 এর জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ঢাকার 2 সিটিতে তালাকের নোটিশ এসেছে 60,000-এর বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বাসভঙ্গ, শারীরিক মানসিক নির্যাতন, পরিবারের হস্তক্ষেপ সহ নানা কারণেই বৈবাহিক সম্পর্ক ছিন্ন করছে মানুষ। বিবাহ বিচ্ছেদ নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। হাফসা মুসলিম একজন উদ্যোক্তা। এক প্রকার বাধ্য হয়েই প্রায় 14 বছরের সংসার ভেঙে এখন সন্তান নিয়ে একা পথ চলছেন। জানালেন, সংসার টিকিয়ে রাখতে হাজারো চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। সংসার জীবনের নানা সমস্যাকে পাশ কাটিয়ে মানসিক অশান্তিকেই বড় কারণ বললেন এই নারী উদ্যোক্তা। আমরা একটু মেন্টাল পিস চাই, যে একটু শান্তি চাই, ওইটুকু তারা দিতে চেষ্টা করে না। ডিভোর্স হতো না আসলে, এফোর্টটা যদি সমান থাকতো দুই পক্ষ থেকে। আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করেছি, যেইটুকু না করলেই না, বাট আমি যখন একদমই পারছিলাম না তখনই আমাকে সেটা ক্লোজ করতে হয়েছে। এমন সিদ্ধান্তে শুরুতে পরিবার আর সমাজের রক্তচক্ষু ও কটূক্তির শিকার হতে হয়েছে তাকে। বিচ্ছেদের পর সন্তানের ভরণপোষণ বাবার দেয়ার আইন থাকলেও কোনো সহযোগিতাও পাননি তিনি। বাইরে যেমন সমালোচনা, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের কাছ থেকে শুনতে হয়েছে, ঘরেও শুনতে হয়েছে। সেটা অনেক দিন পর্যন্ত ছিল, এতটা সহজ ছিল না আসলে লাইফ লিড করাটা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020 সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত তালাকের নোটিশ এসেছে প্রায় 41,000, আর উত্তর সিটিতে 20,000-এরও বেশি। এক্ষেত্রে নারীরা এগিয়ে। গেল 5 বছরে ঢাকার 2 সিটিতে শুধু নারীরাই তালাকের নোটিশ পাঠিয়েছেন প্রায় 40,000-এর বেশি। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা আর আস্থার জায়গা শক্ত করতে না পারলে এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য সম্পর্ক বা সংসার টিকিয়ে রাখার প্রশ্নে সদিচ্ছার ঘাটতি থাকে, তাহলে সেই সম্পর্ক টিকবে না। আইন দ্বারা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। একটি সদিচ্ছা, বিশ্বাস, আস্থা এবং পরস্পর সহনশীলতা, সহমর্মিতা, এই কোনো একটি পর্যায় থেকে যদি দায়িত্বশীল আচরণ না করে যদি পরস্পর দোষারোপ করা হয় এবং এই দোষারোপ যদি কোনো এক পক্ষের জন্য তার সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখনই কিন্তু আসলে এই বিচ্ছেদের মতো ঘটনাগুলো ঘটে। অনেক ক্ষেত্রে তুচ্ছ কারণেই হচ্ছে ডিভোর্স। আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজির মতে, পারিবারিক আইনের বেশ কিছু ফাঁকফোকর থাকায় অনেকেই সুযোগ নিচ্ছেন। আমরা যেভাবে বিয়ে বিচ্ছেদ দেখছি আমাদের আইনে, এত সহজ পদ্ধতি করা হয়েছে, যার ফলে তালাকের মিসইউজটা এত বেড়ে গেছে। যখন মহিলাকে তালাক দেওয়া হচ্ছে, তারাও কিন্তু পুরুষের মতন ওই অপব্যবহার করছে। অনেক সময়
পুরুষ জানেই না যে কখন তাকে তালাক দেওয়া হলো। আইনের অপব্যবহারটাকে নিজেদের সুযোগ করে নিচ্ছে। এবং তিনি বলেন, সম্পর্কের এই ভাঙন রোধে পরিবার, সমাজ আর রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, বাড়াতে হবে কাউন্সেলিং। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জুলাই আন্দোলনে গুলি লেগে আজীবন পঙ্গুত্ব বরণের দ্বারপ্রান্তে পিরোজপুরের সন্তান সানাউল্লাহ হাওলাদার। উন্নত চিকিৎসার অভাবে ডান হাত হারাতে বসেছেন তিনি। তার এমন করুণ পরিণতিতে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের সহায়তা চান এই জুলাই যোদ্ধা। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বয়স মাত্র 20 পেরিয়েছে। যে বয়সে দীপ্তমনে উড়ে বেড়ানোর কথা, সে বয়সে স্বৈরাচারের করাল গ্রাসে পঙ্গু হবার পথে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বাসিন্দা সানাউল্লাহ। গত বছর 5 আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হন তিনি। এরই মধ্যে 2 বার অস্ত্রোপচার হয়েছে তার ডান হাতে। তবুও পুরোপুরি সুস্থ হননি সানাউল্লাহ। পঙ্গুত্ব থেকে ছেলেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছে তার দরিদ্র বাবা মা। আঙ্গুল দিয়ে ওই হাতেই কোনো কাজ করে না, হাত দিয়ে কিছু ধরতে গেলে জাগাইতে পারে না কিছু। হাতে কোনো বল শক্তি পায় না, হাঁটতে দিয়ে থাকে, কোনো রক্ত চলাচলতি নাই, হাত ঠান্ডা হয়ে থাকে। অপারেশন হওয়ার পরে এখনো হাতের কোনো কাজ ঠিক মতো করে না। এখন আমার ছেলের জন্য হাতটা ভালো হয়, কিভাবে চিকিৎসা ভালো হয়, এইটা আমি চাই। সুস্থ হতে সবার সহযোগিতা চান এই জুলাই যোদ্ধা। হাতে 2 আঙ্গুলে খালি কাজ করে না, 2 আঙ্গুলে কাজ করে না। আর এখন এখানে 2 বার অপারেশন হয়েছে। 3 আঙ্গুলে সমস্যা ছিল, 2 আঙ্গুলে সমস্যা দেখা যাচ্ছে। আবার আমি এখন পূর্ণ যদি সুস্থ হইতে পারতাম তাহলে আমি ভালো থাকতাম। পরিবারটিকে বরাদ্দ সাপেক্ষে সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী। উপজেলা পর্যায়ে আমাদের নিজস্ব নাই, ওটা তো আমরা করেছি ইতিমধ্যে তাকে। আর সরকার থেকে যেগুলো আসছে ওটা তো সরকার যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে ওগুলো তো তারা পাচ্ছে, তবে সম্ভবত তারা এগুলো গ্রহণ করে সরাসরি জেলা থেকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারটির পক্ষে এ চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয় বলছেন স্থানীয়রা। চিকিৎসা মোটামুটি হয়েছে, তারপরে আর কোনো চিকিৎসা হয় নাই। আর বাপের অর্থ সম্পদ তেমন নাই যে চিকিৎসা করবে। এই জন্য যদি সরকার দিয়ে একটু চিকিৎসা পায় তা ছেলেটা ভালো হইতে পারে। জেলা প্রশাসন থেকে বা সরকার থেকে একটু সাহায্য করলে ডাইল ভাত খেয়ে ছেলেটা সুস্থভাবে যেন জীবনযাপন করতে পারে, এটাই আমরা আশা করি। জীবন বাজি রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা সানাউল্লাহ চিকিৎসার অভাবে পঙ্গুত্ব বরণ করলে তার দায়ভার সরকার এড়াতে পারে না বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ারে কথা বলছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাড়ান। 2, যেই পরিমাণ ব্যাট দিছে এই পরিমাণ একটা মানুষ সিট হয়ে ঘুমানোর সুযোগ নাই। তো তিনি একটু আশ্চর্য হলেন, সেক্রেটারিকে বললেন তুমি এটা দেখো, আমরা দেখি এটাকে আরো বড় করা যায় কিনা। মুজদালিফাতে পানি থাকে না শেষ রাতে, আমি উজু করেছি মিনারেল ওয়াটার দিই, এটাও আমি ওনার দৃষ্টিতে এনেছি। আরও যত সমস্যাগুলো আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা তাদেরকে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমরা চিঠি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিই, এভাবে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এবং আপনারা হাজিদের সেবা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই। আগামী দিনেও আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি। আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আমরা একে অপরের পরিপূরক সম্পর্ক, আমরা এক পরিবারের মতো হয়ে একটা টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করব। এবং সৌদির ডেডলাইন আমাদেরকে ফলো করতে হয়। তারা একটা তারিখ দেন গোটা দুনিয়ার জন্য, না হলে অ্যাপস বন্ধ করে দেন, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে ঝুলাব। আপনারা আমাদেরকে বলবেন, আমার কোনো স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয়, দে উইল বি পানিশড। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। 2, এবারের গেল হজে জর্দানি নিয়ে গেছেন এজেন্সি, ঢাকা বিমানবন্দরের ওই স্ক্যানারকে ফাঁকি দিয়ে
অথবা ইন কনাভেন্স উইথ দি করাপ্ট অফিসিয়ালস, তারা জর্দা তামাক সৌদি আরবে নিয়ে গেছেন। এটা জর্দা বিমানবন্দরে ধরা পড়ছে। আমরা বিব্রত হই, আমরা লজ্জিত হই। হাজি সাহেবদের প্যাকেট, হাজি সাহেব বলতেছে এগুলো এজেন্সিরা দিয়েছে। জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয়, কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক। একজন হাজি সাহেবের লাগেজের ভিতরে আপনি জর্দা দিবেন কেন? পয়সা অন্যভাবে আমরা কামাতে পারি না? এগুলো আমাদের বাংলাদেশের মর্যাদা, ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সবচেয়ে বড় কথা, 10 তারিখ জেদ্দা বিমানবন্দরে 45 জন ওমরা হাজি নিয়ে একটা এজেন্সির মালিক গেছেন। তিনি 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন। 45 পিলগ্রিমস নিয়ে ধরা পড়লেন। মুহূর্তের ভিতরে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ, যে তোমার হাজি, তোমার এজেন্সি 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ছে। এটা গ্রুপ লিডার ধরা পড়ছে। তারপরে আমাদের লোক গেল, আমরা ট্রান্সলেটর পাঠালাম, মাহমুদ ভাইকে পাঠালাম। তারপর তার ফিঙ্গার যখন নেওয়া গেল, তিনি আগে জর্দা নিয়ে গেছেন। তিনি এর আগে এই ঘুমের ওষুধ সিডাক্সেন, রিবুট্রিল যেগুলো বেশি খেলে মাদকের কাজ করে নিয়ে গেছেন। 3000 বিডি নিয়ে গেছেন, বিড়ি সিগারেট নিয়ে গেছেন। ভাই, আমি আপনাদের সহযোগিতা কামনা করি। এই সমস্ত এজেন্সি, এই সমস্ত গ্রুপ লিডাররা যদি বাংলাদেশে গিয়ে সোরা কারবারি, বিড়ি, জর্দা, মাদক, সিডাক্সেন এগুলো নিয়ে যান, তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তা নয়, দেখে মনে হবে ধানের চারা রোপণের জন্য হাল চাষ করা হয়েছে। কাদা আর পানিতে মিলে একাকার। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হরিপুরে বেহাল এই রাস্তায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ। জনদুর্ভোগ কমাতে দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি এলাকাবাসীর। এদিকে রাস্তার গুরুত্বের কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হরিপুর চান্তারা রাস্তা এটি 3.5 কিলোমিটার। এই রাস্তা দিয়ে হরিপুর, অলিপুর সহ 10টি গ্রামের হাজারো মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টিতে রাস্তায় খানাখন্দ, জলাবদ্ধতার পাশাপাশি কাদা পানি মিলে একাকার। দেখে মনে হবে চারা রোপণের জন্য হাল চাষ করা হয়েছে। রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াই কষ্টকর হয়ে পড়েছে স্থানীয়দের। ভোগান্তি নিয়ে স্কুল কলেজে যাচ্ছে শিক্ষার্থীরা। রোগী নিয়ে হাসপাতালে যেতে কষ্টের সীমা থাকে না। এইখানটা হাঁটা চলা খুব সমস্যা। তারপরে দেখা গেছে একটা গাড়ি নিয়ে যাওয়াটা সমস্যা। একজন অসুস্থ মানুষ থাকলে তার নেওয়া যাওয়া খুব সমস্যা। এই রাস্তাটা কেন হচ্ছে না এটা সরকারের কাছে জানতে চাই, এবং ঘাটাল কেমন কোনো নেতা নাই এই রাস্তার পক্ষে কোনো কাজ করবো। স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকাকরণের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। এই রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভরা। আমাদের বাচ্চা কাচ্চা, ছোট পোলাপান, এরা স্কুলে যাইতে পারে না, রাস্তায় খানাখন্দে পড়ে যায়। যদিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডি কর্মকর্তার। এখন আমাদের পরবর্তীতে কোনো প্রকল্পে যদি কোনো রাস্তা ইনক্লুড করার সুযোগ থাকে, রাস্তাটা যেহেতু জনগুরুত্বপূর্ণ, আমরা উক্ত প্রকল্প ইনক্লুড করে যাতে দ্রুততার সাথে বাস্তবায়ন করা যায় সে ব্যবস্থা গ্রহণ করব। রাস্তাটি পাকাকরণে দূর হবে ভোগান্তি, এমনটাই প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।